আজকে আমরা 5 নম্বর স্কুলটা হুগলি কলেজিয়েট স্কুল এটা সলভ করছি। ভৌত বিজ্ঞানের অংশ খুব ভালো করে দেখো। বড় প্রশ্নের উত্তরগুলো আমরা পেজ নাম্বার লিখে রেখেছি, পেজ নাম্বার তোমরা দেখে নেবে। আর ছোট প্রশ্নগুলো সব উত্তরগুলো আমি করে দিয়েছি, খুব ভালো করে দেখো। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আর যে সকল নতুন নতুন ভিডিও আপলোড হবে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলে এসো আজকে একের দাগের একেরটা, অর্থাৎ গ্রুপ এর প্রশ্ন একের দাগের একেরটা। এইচ গভীরতায় টি ঘনত্বের তরলের অভ্যন্তরের চাপ যদি পি হয়, তাহলে পি সমান আমরা কি বলবো? অপশান বি বলবো, এইচ ডিজি। এইচ মানে গভীরতা, ডি মানে তরলের ঘনত্ব, আর জি মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে অপশান বি হবে। পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের জন্য। পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয়, অপশান এ বলা আছে সেটা নিউক্লিয় বল, অপশান বি কুলম্বীয় বল মানে কুলম্ব বল, অপশান সি অপকেন্দ্র বল, অপশান ডি মহাকর্ষ বল। তাহলে অবশ্যই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল কাজ করে, তাহলে অপশান এ। তারপর দেখে নাও, মাত্রাহীন কিন্তু একক আছে, মাত্রা নেই কিন্তু একক আছে। এটা আমরা অপশান দেওয়া আছে চাপ, বেগ, ঘনকোণ, দাব্যতা। দাব্যতার একক নেই, মাত্রা নেই। বেগের একক মাত্রা দুটোই আছে, চাপের একক মাত্রা দুটোই আছে, ঘনকোণের মাত্রা নেই, একক আছে। তাহলে অপশান সি। দেখো, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে, বেগ হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তির সমীকরণ আমরা জানি হাফ। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি হবে অর্ধেক, দ্বিগুণ, 4 গুণ একই থাকবে। বেগ দ্বিগুণ তাহলে গতিশক্তি 4 গুণ হবে, অপশান সি আমরা বলবো। তারপরে এসআই পদ্ধতিতে ঘর্ষণ বল একক। ঘর্ষণ বল মানে একটা বল, তার একক কি হবে? এর একক হবে অবশ্যই আমরা নিউটন বলবো। কিন্তু এখানে যখন নিউটন দেওয়া নেই, এখানে দেখে নাও কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ত্বরণ, কেজি মানে ভর, তাহলে এম ইন্টু এ, তাহলে এটাই হলো নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা এর পরিবর্তে নিউটন লিখি তাও কিন্তু হবে। তারপর দেখে নাও, জলের উষ্ণতা 4 ডিগ্রি থেকে 0 সেন্টিগ্রেড উষ্ণতা করলে, 4 থেকে 0 সেন্টিগ্রেড পর্যন্ত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি থেকে 0 সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত হ্রাস করলে তাহলে কি হবে? এখানে বলা আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু ঘনত্ব সবচেয়ে বেশি হয়, তাহলে নিশ্চয়ই এখানে কম থাকবে, তাহলে বৃদ্ধি পায়, হ্রাস পায়, আয়তন হ্রাস পায়, ঘনত্ব আয়তন উভয় হ্রাস পায়, তাহলে ঘনত্বটা অবশ্যই হ্রাস পেতে থাকবে, তাহলে অপশান বি আমরা বলবো। তাহলে ঘনত্ব কি হবে? হ্রাস পাবে, অপশান বি। শব্দ এক প্রকার, অপশান এ আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, তির্যক তরঙ্গ, কোনোটি নয়। মনে রাখতে হবে অপশান বি হলো অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। তারপর দেখো, এক মোল অক্সিজেন গ্যাস বলতে কোনটা সঠিক নয়? 1 মোল অক্সিজেন গ্যাস বলতে আমরা বলবো অপশানে আছে 32 গ্রাম অক্সিজেন। তারপর দেখো, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, অপশান সি বলা আছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু। আর এসটিপিটা আয়তন হলো 22.4 লিটার। হলো মার্কারি, অর্থাৎ অপশান বি আমরা বলবো। তাহলে অপশান বি হলো, এটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না এমন ধাতু হলো আমরা এইচজি বলবো বা মার্কারি বলবো। তারপরে একটু দেখে নাও, সেটা হলো
প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড? আম্লিক অক্সাইড এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইড আম্লিক অক্সাইড, অর্থাৎ অপশান বি হবে। জল এবং চিনির মিশ্রণকে পৃথক করা হয়। জল এবং চিনির মিশ্রণকে পৃথক করা হয়, এটা আমরা বলবো পৃথক করা হয়, আমরা বলবো পাতন পদ্ধতিতে। জলে শৈবালের যে অতি বৃদ্ধি এর জন্য দায়ী কে? এখানে অপশান দেওয়া আছে ক্লোরাইড, ফসফেট, আর্সেনিক, ফ্লুরাইড। এটা শৈবালের যে অতি বৃদ্ধি, তাহলে অপশান বি বলবো, ফসফেটের জন্য। তারপর দেখো গ্রুপ বি এর প্রশ্ন চলে আসছি, দেখে না গ্রুপ বি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোন রাশিটি স্থির থাকে? এটা হলো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটা হলো স্থির থাকে। তারপরে দেখো 1 ঘনমিটার কত লিটার? 1 ঘনমিটার সমান কত লিটার? 1 ঘনমিটার, এখানে দুইয়ের দাগের দেখো চলে আসছি, দুইয়ের দাগের দুইয়েরটা। 1 ঘনমিটার, 1 ঘনমিটার, তাহলে মিটার থেকে ডেসিতে আসবো। মিটার থেকে ডেসিতে আসতে গেলে 10 দিয়ে গুণ করব, তাহলে ঘনমিটার মানে আমরা হাজার বলবো, 1000 ডেসিমিটার। তাহলে কত হবে? 1000 লিটার। তাহলে 1 ঘনমিটার মানে হলো আমরা বলবো 1000 লিটার। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 1000 লিটার। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? অবশ্যই বলবো বিকৃতি মৌলিক, বিকৃতি মৌলিক। কার্যের মাত্রিয় সংকেত এইটা দেয়া আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মান কত? দেখে নাও তিনেরটা, দেখে নাও ভালো করে। কার্যের মাত্রিয় সংকেত দেয়া আছে m টু দি পাওয়ার এক্স, l টু দি পাওয়ার ওয়াই আর t টু দি পাওয়ার জেড, এগুলো দেয়া আছে। এবার দেখো কার্য মানে আমরা বলবো m, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার -2। তাহলে m এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই দুটোই তুলনা করা হয়, তুলনা করলে দেখো x এর মান 1 হবে, y এর মান 2 হবে আর z এর মান -2 হবে। তাহলে x এর মান 1, y এর মান 2, z এর মান -2। দেখে নাও, তাহলে মানগুলো বসালে উত্তর পেয়ে যাবে। তারপর দেখো কোনো বস্তুর ওজন, কোনো বস্তু তার ওজন দ্বারা প্রতিমিত হলে, কোনো বস্তু ওপর তার ওজন দ্বারা প্রতিমিত হলে, তাহলে প্রযুক্ত বল, তাহলে কোনো বস্তু তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর ওপর কোনো বস্তু তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত হলে, তাহলে ত্বরণ কি হবে? মানে একটা বস্তুর ওপরে এমন একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেই বলের দ্বারা অন্য একটা বল প্রতিমিত হচ্ছে। অর্থাৎ ধরো একটা বস্তু আছে, এই বল প্রয়োগ করছি ও প্রতিমিত বল একই দিচ্ছে, তাহলে এটা এফ, এটা এফ, তাহলে এখানে ত্বরণ কি হবে? অবশ্যই ত্বরণ 0 হবে। নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র নামে পরিচিত? নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র? সেটা হলো প্রথম সূত্রকে আমরা জার্ডের সূত্র বলবো। তাহলে প্রথম সূত্রকে আমরা জার্ডের সূত্র বলবো। ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে কাজ, এটা মিথ্যা, মিথ্যা। তারপর দেখো কার্যের ব্যবহারিক একক কি? কার্যের ব্যবহারিক একক আমরা কি বলবো? জুল বলবো। এম ভরের বস্তুর ভরবেগ পি হলে গতিশক্তি কি হবে? দেখো তাহলে আমরা যা বলবো পি সমান √2mE। তাহলে এখান থেকে যদি ই এর মানটা বার করে নিই, তাহলে ই সমান আমরা বলবো p²/2m। তাহলে এই মানটা আমরা বলবো ই সমান p²/2m।
তারপর দেখো শব্দের কম্পাঙ্কের একক, শব্দের কম্পাঙ্কের একক আমরা বলবো হার্জ। স্টেথোস্কোপ শব্দের, এটা হলো প্রতিফলন। স্টেথোস্কোপ এটা হলো শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ। শব্দ নির্বন্ধ কাকে বলে? শব্দ নির্বন্ধ বলতে বোঝায়, ধরো একটা শব্দ শুনছো, 1-10 সেকেন্ডের মধ্যে শব্দই চলে আসে, তাহলে আমরা শুনতে পাই না। তাহলে এই যে 1-10 সেকেন্ড সময়কালকে আমরা শব্দ নির্বন্ধ কাল বলবো, আর এই টোটাল ঘটনাকে আমরা বলবো শব্দ নির্বন্ধ। অর্থাৎ কোনো একটা শব্দ 1-10 সেকেন্ডের মধ্যে যদি কানে চলে আসে তখন শব্দটা শুনতে পাই না, এই ঘটনাকে বলবো শব্দ নির্বন্ধ। আর এই যে সময়কাল 1-10 সেকেন্ড সময়কালকে আমরা বলবো শব্দ নির্বন্ধ কাল। তারপর দেখো শিশিরাঙ্ক, অর্থাৎ শিশিরাঙ্কে আমি সংজ্ঞাটাকে বলে দিচ্ছি, অর্থাৎ যে উষ্ণতায় মানে শিশির পড়ে, অর্থাৎ যে উষ্ণতায় মানে বায়ুমণ্ডল জলীয় বাষ্পরা সম্পৃক্ত হয়ে যায়, হয়ে গিয়ে শিশির পড়ে, তাকে আমরা বলবো শিশিরাঙ্ক। আচ্ছা, আপেক্ষিক তাপের একক, আপেক্ষিক তাপের একক আমরা কি বলবো? আপেক্ষিক একক বলবো জুল, জুল বলবো, আপেক্ষিক এসআই একক জুল। kg⁻⁻1 Kelvin⁻⁻1, জুল kg⁻⁻1 Kelvin⁻⁻1। লিনতাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না, এটা অবশ্যই সত্য। লিনতাপের কাজই হলো অবস্থার পরিবর্তন করা, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন করতে পারে না। তারপর দেখো এইটা 1U এর সংজ্ঞা কি দেখে নাও। তারপরে দেখে নাও এখানে বলা আছে কার্বনের স্কেলে 1U এর সংজ্ঞা দিতে বলছে। 79 পেজ, 79। অর্থাৎ কার্বন আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভর 1/12 অংশের তুলনায় 1/12 অংশকে আমরা 1U বলবো। অর্থাৎ কার্বন আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে আমরা কি বলবো? 1U বলবো, বা 1 পারমাণবিক ভর একক বলবো। এটা হয়ে গেল। স্যাডউইক, স্যাডউইক এটা নিউট্রন কণা, স্যাডউইক আমরা বলবো নিউট্রন কণা আবিষ্কার করেছে। তাহলে কোন দুটির মধ্যে কোন দুটো আইসোটোপ? তাহলে আইসোটোপ হলো যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান, অর্থাৎ এইটা আইসোটোপ। অর্থাৎ অ্যান্সার হবে A24 A12, আর আমরা বলবো 25C12। তাহলে এই দুটো হলো আইসোটোপ। 1 মোল, তারপরে দেখো 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে কত সম ইলেকট্রন? এটা হলো 1 মোল ইলেকট্রন মানে 6.022 × 10⁻23। আচ্ছা, 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া মানে 2 মোল অ্যামোনিয়া অণুর ভর কত? এক মোলে আমরা বলবো 17 গ্রাম, তাহলে 2 মোলে আমরা বলবো 34 গ্রাম। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে দ্রবণটা অসম্পৃক্ত হয়ে পড়ে, অসম্পৃক্ত হয়ে পড়ে। উষ্ণতা বাড়লে দাব্যতা কমে, এটা আমরা বলবো কলিচুন। উষ্ণতা বাড়লে দাব্যতা কমে, এটা আমরা বলবো কলিচুন। একটি উদ্বায়ী অজলীয় দ্রাবক, এটা বলবে অ্যাসিটন। অ্যাসিটন হলো অ্যাসিটন, ইথাইল অ্যালকোহল, এগুলো হলো উদ্বায়ী অজলীয় দ্রাবক। তারপর দেখো বিশুদ্ধ জলে, দেখে নাও বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে পিএইচের মাত্রা কি পরিবর্তন হবে? বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে তাহলে বিশুদ্ধ জলে পিএইচ, তাহলে দ্রবণটা কি হয়ে যাবে? দ্রবণটা আম্লিক হয়ে যাবে, দ্রবণটা আম্লিক হবে। বিশুদ্ধ অ্যাসিড যোগ করে দ্রবণটা আম্লিক হবে, অর্থাৎ দ্রবণটা পিএইচের মান 7-এর কম হয়ে যাবে। বিশুদ্ধ জল বলতে পিএইচের মান 7, আর এর মধ্যে অ্যাসিড যোগ করে দ্রবণটা আম্লিক হয়ে যাবে, মানে পিএইচের মান 7-এর থেকে কমে যাবে।
জেডএনও একটা জিঙ্ক অক্সাইড, জেডএনও উভধর্মী অক্সাইড, এটা সত্য। মিল্ক অফ ম্যাগনেসিয়ার মূল উপাদান, তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়ার মূল উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2। MgOH2 এটা মনে রাখতে হবে। পেট্রোল এবং জলের মিশ্রণকে কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়? বলবো পেট্রোল ও জলের মিশ্রণকে পৃথক করে আংশিক পাতন। আংশিক পাতন। বিওডির ফুল ফর্ম দেখো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বিওডির ফুল ফর্ম। তাহলে দেখো জলের নমুনায় এমজি বাইকার্বনেট লবণ, অন্যটিতে ক্যালসিয়াম সালফেট লবণ দ্রবীভূত আছে। কার ক্ষরতা বেশি? অবশ্যই বাইকার্বনেট ক্ষরতা বেশি। জলে কোন দূষণের ফলে নক নি সিনড্রোম হয়? নক নি সিনড্রোম। এটা আমরা বলবো জলে কোন দূষণের ফলে আমরা নগ্নি সিনড্রোম রোগ দেখতে পাই? সেটা হলো ফ্লুরাইড, এফ। এর জন্য ফ্লুরাইড দূষণের জন্য বা ফ্লুরিন দূষণের জন্য, এটা এফ বলবো বা ফ্লুরাইড দূষণ বলবো। ফ্লুরাইড ফ্লুরাইড দূষণের জন্য নক নি সিনড্রোম এই রোগটি হয়। আর এইটা মনে রাখবে, ফ্লুরিন দূষণের জন্য নক নি ডিজিজ, মানে ফ্লুরিন থেকে নগনি ডিজিজ এই রোগটা উৎপত্তি হয়। তাহলে এই প্রশ্নের উত্তরটা হলো ফ্লুরাইড।
আর এই নকনি ডিজিজটা উৎপত্তি হয় ফ্লুরিন থেকে। এরপর দেখো চলে আসছি, সেটা হলো গ্রুপ সি এর প্রশ্নে। গ্রুপ সি দেখে নাও, আর্কিমিডিসের নীতিটা বিবৃত করতে বলছে। আর্কিমিডিসের নীতি বিবৃত করতে বলছে, এটা আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইয়ের 50 নম্বর পেজে পেয়ে যাব, তোমরা অবশ্যই দেখে নেবে আর্কিমিডিসের নীতি। দেখে নাও, তারপরে দেখে নাও, দুয়েরটা একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিগুণ করতে কত বল প্রয়োগ করতে হবে। দেখে নাও দুয়েরটা। তিনের দাগের আমরা দুয়েরটা দেখো করছি। তিনের দাগের দুয়েরটা আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা আমরা জানি। বল বাই ক্ষেত্রফল বাই এটা হলো পরিবর্তন বাই আসল, মানে কতটা পরিবর্তন হলো বাই আসল যে দৈর্ঘ্যটা, অর্থাৎ বিকৃতি, অর্থাৎ এটা পীড়ন, এটা বিকৃতি। তাহলে দেখে নাও এখানে প্রস্থচ্ছেদ কত বলেছে, প্রস্থচ্ছেদ 1 বলেছে, তাহলে এর মানটা আমরা 1 ধরব। আমাকে বলেছে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারের দৈর্ঘ্যটা আমরা কি বলেছে, দ্বিগুণ করা হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে কত হবে, তাহলে দৈর্ঘ্য এল ছিল 2L হলো, তাহলে আগে ছিল এল, তাহলে দৈর্ঘ্য এটা তাহলে এল হলো, তাহলে এটাই আমি কি বলবো, স্মল এল, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা স্মল এল বলবো। তাহলে স্মল এল সমান কি বলবো, ক্যাপিটাল এল হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলুম দেখে নাও, তাহলে ওয়াই সমান এফ, এটা হলো প্রস্থচ্ছেদ 1, তাহলে এটা 1 বসালুম। এটা দেখো এল বাই এল, তাহলে আমরা এখানে পেয়ে যাব ওয়াই ইকুয়াল টু এফ পেয়ে যাব, এল বাই এল মানে 1, তাহলে এফ ওয়াই সমান এফ, তাহলে এফ এর মানটা আমরা কি পেয়ে যাব, ওয়াই পেয়ে যাব। একটু ভালো করে বুঝে নাও অঙ্কটা। আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে বলা আছে প্রস্থচ্ছেদ 1, দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিগুণ করা, দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিগুণ করা হলো মানে দৈর্ঘ্য বৃদ্ধি হলো 2L মাইনাস এল, তাহলে এটা হলো এল সমান স্মল এল সমান এল। তাহলে মানটা বসিয়ে দিলুম, বসিয়ে দেখো এখানে মানটা বসিয়ে দিলে তাহলে এল স্মল এলের জায়গায় এই মানটা বসিয়ে দিলুম ক্যাপিটাল এল, এটা 1 হয়ে গেল। তাহলে ওয়াই সমান এফ, তাহলে ওয়াই সমান এফ মানে এফ সমান ওয়াই, তাহলে প্রযুক্ত বল মানে হলো, তাহলে প্রযুক্ত বলের মান কত, প্রযুক্ত বলের মান ইয়ং গুণাঙ্কের সমান, এটা হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখে নাও মৌলিক একক এবং লব্ধ একক কাকে বলে, এটা দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বই আমার পেজ নাম্বার 2 আমরা পেয়ে যাব। অর্থাৎ যে এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করবে না তাকে মৌলিক একক বলে, আর যেগুলো নির্ভর করবে তাকে বলে লব্ধ একক বলে। তাহলে মৌলিক একক যেমন দৈর্ঘ্যের একক, সময়ের একক, আর লব্ধ একক মানে বেগের একক, দ্রুতির একক, বলের একক, এগুলো হলো লব্ধ একক। তারপরে দেখো না 4টা, 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভর একটি বুলেট ছুঁড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ কত হবে।
দেখে নাও। তাহলে বন্দুকের ভর, এটা এম ধরবো, কত বলা আছে বন্দুকের ভর, বন্দুকের ভর ক্যাপিটাল এম ধরবো, এটা বলা আছে 4 কেজি। গুলির ভর, গুলির ভর স্মল এম সমান বলবো 6 গ্রাম। 6 গ্রাম মানে 6/1000 কেজি, এটা হয়ে গেল। তারপরে দেখো বন্দুক থেকে মানে গুলির বেগ, তাহলে গুলির বেগ আমি এটাকে ইউ ধরলাম। গুলির বেগ বলা আছে কত, সেটা হলো 500 মিটার পার সেকেন্ড, গুলির বেগ 500 মিটার পার সেকেন্ড। আর বন্দুকটির প্রতিক্ষেপ বেগ, বন্দুকটির প্রতিক্ষেপ বেগ, এটা আমরা ভি বলবো। ভি এর মান কত এটা আমরা চাইছে। আমরা জানি একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখছি। আমরা জানি ভি সমান মাইনাস, এটা হলো এম ইউ বাই এম, এটা আমরা সূত্রটা জানি। এখানে মাইনাস চিহ্নের অর্থ হলো যে বন্দুকের গুলি মানে গুলিটা যেদিকে যাবে বন্দুকটা তার বিপরীত দিকে হটে আসবে বা সরে যাবে, তাই সেই জন্য মাইনাস চিহ্ন এখানে দেওয়া হয়েছে। তোমরা মাইনাসটা বার করে উত্তরটা লিখলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে মান বলা আছে ইউ এর, দেখো স্মল এম এর মান বলা আছে 6/1000 ইন্টু ইউ, ইউ এর মান আমরা বলবো 500। আর এখানে দেখো মানে বন্দুকের ভর সেটা আমরা কত বলা আছে 4। দেখো মানগুলো বসিয়ে দিলাম, 0 0 0 0, এটা কাটা হয়ে গেল। এখানে দেখে নাও তাহলে যেটা হবে, এটা কাটলে দেখো 2 হবে। ভি সমান এটা হলো 3, তাহলে মাইনাস 3/4। তিন বাই চার মানে আমরা বলবো 0.75। তাহলে অতএব বন্দুকের প্রতিক্ষেপ বেগ, আমরা প্লাস আকারে লিখব 0.75 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমরা অঙ্কটা করার সময় মাইনাসে বার করব, কিন্তু উত্তরটা অবশ্যই লিখতে হবে বন্দুকের প্রতিক্ষেপ বেগ 0.75 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো কার্যকর বল প্রতিমিত বল, এটা আমরা পেজ নাম্বার 28-এ পেয়ে যাব। এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষকের সংজ্ঞা, এটা কার্যক্ষমতা শক্তি 132 পেজে অবশ্যই পেয়ে যাব। তারপরে দেখো 6-এর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখে নাও। এখানে ক্ষমতার মান বলা আছে, সময় বলা আছে, কত জুল কাজ করছে এটা বলতে বলছে। বেশ দেখে নাও ভালো করে 6-এরটা। এখানে পি এর মান দেয়া আছে, পি এর মান 100 ওয়াট দেয়া আছে, টি এর মান দেয়া আছে 5 মিনিট। 5 মিনিট মানে 5 × 60, 5 × 60 মানে আমরা বলবো 300 সেকেন্ড বলবো। তাহলে আমরা এখানে ডব্লু সমান আমরা বলবো পি × টি বলবো। পি এর মান আমরা 100 বলবো আর টি এর মান 300। এটা করলে দেখো আসছে 3-এর গায়ে 4টে শূন্য, 3-এর গায়ে 4টে শূন্য করবো, বা এটা 3 × 10⁴ এটা করতে পারি। তাহলে অতএব আমরা বলবো শক্তি ব্যয় হবে 3 × 10⁴ জুল।
তারপরে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে, সূর্যলাকার কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, শব্দের বেগ কত হবে দেখে নাও। তাহলে সূর্যলাকার কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ বেগ দেওয়া আছে, শব্দের বেগ কত হবে দেখে নাও। তাহলে কম্পাঙ্ক এন এর মান দেওয়া আছে 256 হার্জ, এন এর মান 256 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডার মান বলা আছে 1.3 মিটার। আমরা জানি ভি সমান এল ল্যামডা, ভি সমান এল ল্যামডা। তাহলে এন এর মান 256, ল্যামডার মানটা 1.3। এটা করলে যেটা হবে, এটা দেখো 332.8। তাহলে অতএব আমরা বলবো উৎপন্ন শব্দের বেগ, উৎপন্ন শব্দের বেগ, উৎপন্ন শব্দের বেগ 332.8 মিটার পার সেকেন্ড। উৎপন্ন শব্দের বেগ কত? 332.8 মিটার পার সেকেন্ড। পরেরটা দেখে নাও, শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বাদ্যযন্ত্র থেকে পৃথকভাবে শব্দকে শুনতে পাই। মানে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে শব্দকে পৃথকভাবে শুনতে পাই, এটা গুণ বা জাতি। আচ্ছা, আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহারিক প্রয়োগ। আল্ট্রাসনিক এটা আমরা কি বলবো, জামা কাপড় পরিষ্কার করতে আমরা আল্ট্রাসনিক ওয়েভের ব্যবহার করি। সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য আল্ট্রাসনিক ওয়েভ আমরা ব্যবহার করি, এটা মনে রাখবে। আর এটা লিখে দিচ্ছি না। শিশিরাঙ্ক কাকে বলে, এটা তোমরা পেজ নাম্বার 150-এ পেয়ে যাবে। একটা যে তাপমাত্রায় শিশির পড়ে তাকে শিশিরাঙ্ক বলে। আয়ও হলো বদ্ধ ঘরে জল ছিটিয়ে দেওয়া হলে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন ঘটবে না, এটা মনে রাখবে। তারপরে দেখো 9-এরটা একটা অঙ্ক আছে, দেখে নাও। বলা হচ্ছে এটা থেকে দুটি প্রোটন দুটি নিউট্রন বেরিয়ে গেলে উৎপন্ন যে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত হবে দেখে নাও। এইটা থেকে যদি দুটো প্রোটন বেরিয়ে যায়, তাহলে দুটো প্রোটন যদি বেরিয়ে যায় এবং দুটো নিউট্রন বেরিয়ে গেলে, তাহলে দুটো প্রোটন বেরোচ্ছে, দুটো প্রোটন, এটা থেকে দুটো প্রোটন বেরোচ্ছে আর দুটো নিউট্রন এটা থেকে বেরোচ্ছে। তাহলে দুটো প্রোটন বেরোলে তাহলে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা যে নতুন মৌল হবে, সেই নতুন মৌল ভর সংখ্যা 2 কমে যাবে, তাহলে 90 হবে। তাহলে 92 থেকে 2 বাদ যাবে, সে 90 হবে। এবার দেখো ভর সংখ্যা মানে আমরা বলবো নিউট্রন ও প্রোটনের সমষ্টি। ভর সংখ্যা মানে নিউট্রন ও প্রোটনের সমষ্টি। তাহলে নিউট্রন আমরা কমলো 2, প্রোটন কমলো 2, তাহলে 4 কমবে। তাহলে যে নতুন পরমাণু তৈরি হবে তার ভর সংখ্যা কত হবে? 4 কমবে, তাহলে 231 হবে। তাহলে মনে রাখবে। তাহলে এখানে তাহলে কি শেখা হলো? তাহলে পরমাণু ক্রমাঙ্ক হবে 90 আর ভর সংখ্যা হবে 231। তারপরে দেখো অথবার প্রশ্ন আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলে বিচ্যুতিগুলি বলতে বলছে, পেজ নাম্বার 67 আছে। তারপরে দেখো অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? অ্যাভোগাড্রোর সংখ্যার মান হলো 6.02 × 10⁻23। এটি তাপমাত্রার উপর নির্ভর করে কি? এটা তাপমাত্রার উপর নির্ভর করে না, তবু দেখে নেবে, পেজ নাম্বার 76-এ পেয়ে যাবে। দাব্যতার সংজ্ঞা উষ্ণতা উল্লেখ করা হয় কেন? এটা পেজ নাম্বার 90-এ পেয়ে যাবে।
দেখবে বিভিন্ন উষ্ণতায় দাব্যতা ভিন্ন হয়, মানে যখন উষ্ণতা পার্থক্য করে দাব্যতার মানটা ভিন্ন হয়, সেই জন্য আমরা উষ্ণতা উল্লেখ করি। তারপরে দেখে নাও 40°C তাপমাত্রায় 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে KNO3 দাব্যতা কত হবে? দেখে নাও KNO3 দাব্যতা কত। চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 দাব্যতা সেটা হলো কত বলবো? তাহলে 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হচ্ছে কতর মধ্যে? 20 গ্রাম। তাহলে 20 গ্রামে পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয় 12, তাহলে উপরে 12 নিচে 20, আর সবসময় দাব্যতার সংজ্ঞা আমরা 100 বলবো। 100 হলো, এটা কাটাকাটি করলে কত হবে? এটা 5 হবে। তাহলে এটা আমরা কত বলবো? 60 বলবো। তাহলে দাব্যতা আমরা কত হবে? 60। দেখে নাও, হয়ে গেল। তারপরে দেখো 12টা নির্দেশক কাকে বলে, প্রশমন ক্রিয়ার ভূমিকা কি, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 99। পেজ নাম্বার 99-এ তোমরা এটা পেয়ে যাবে। নির্দেশক কাকে বলে? যে সকল পদার্থ অ্যাসিড এবং ক্ষারে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে বিক্রিয়ার সমাপ্তি নির্দেশ করে তাকে আমরা নির্দেশক বলবো। আচ্ছা, এবার নির্দেশকটা বলা আছে, নির্দেশকটা আমার বলেছে এখানে দেখো বলা আছে প্রশমন ক্রিয়া এর ভূমিকা। প্রশমন দ্রবণে এটা কিন্তু বিভিন্ন বর্ণ কিন্তু ধারণ করে, অর্থাৎ লিটমাস তোমার দেখো প্রশমন দ্রবণে বেগুনি, ফেনল্যাফথলিন বর্ণহীন, মিথাইল অরেঞ্জ এটা কমলা, আর এটা হলো মিথাইল রেড আমরা বলবো কমলা। তারপর দেখে নাও দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 107-এ। দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইয়ে তোমরা 107 পেজে, অবশ্যই 107 নম্বর পেজে পেয়ে যাবে। তারপর দেখে নাও মিশ্র পদার্থের উপাদানগুলি পৃথক করার দুটি প্রয়োজনীয়তা, এটা দুয়ারি গাঙ্গুলি মাইতি যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে তোমরা 113 পেজে অবশ্যই পেয়ে যাবে। তারপর জলে কি দ্রবীভূত হলে আর্সেনিক দূষণ হয়, এটা আমরা বলবো আর্সেনাইড বলবো, আর আর্সেনেট বলবো। আর্সেনাইড এবং আর্সেনেট আমরা বলবো। এটা আমরা বলবো 0.01 থেকে 0.05 mg পার লিটার। থেকে 0.05 mg পার লিটার। তারপর দেখো ইউটিফিকেশান বলতে কি বোঝো? ইউটিফিকেশান বলতে বোঝায়, এটা আমরা পেজ নাম্বার 126-এ পেয়ে যাব। তারপর দেখো গ্রুপ ডি এর প্রশ্ন আছে। গ্রুপ ডি এর প্রশ্ন এটা হলো শান্ত প্রবাহ ধারায়িক প্রবাহ কাকে বলে, পেজ নাম্বার 56-এ অবশ্যই পেয়ে যাব। কি শর্তে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হবে, এটা হলো যখন কোনো প্রবাহী সন্ধিবেগ অর্জন করবে, তাহলে সন্ধিবেগ অর্জন করলে ওটা হলো শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করতে বলছে, এবং ওই সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করতে বলছে, এটা পেজ নাম্বার 40 থেকে পেজ নাম্বার 41-এর মধ্যে পাবো। বেগ সময় লেখচিত্র থেকে এটা প্রতিষ্ঠা করতে বলছে, ভি সমান ইউ প্লাস এটি, পেজ নাম্বার 24 থেকে 25-এর মধ্যে পাবো। 3 নম্বর প্রশ্ন দেখো বলা আছে তাপ এবং কার্যের সম্পর্কিত জুলের সূত্র, এটা আমরা কত বলবো? এটা পেজ নাম্বার 144 বলবো। অর্থাৎ কার্য থেকে তাপ এবং তাপ থেকে কার্য, মানে কার্যকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তর করা যায়। এটা দেখো 1 ক্যালোরি সমান কত আর্গ? 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি দেখে নাও, এটা তাহলে 1 ক্যালোরি সমান আমরা বলবো 4.2 জুল। 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে 4.2 × 10⁻⁷ আর্গ। তারপরে দেখো
জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? জলের ব্যতিক্রান্ত প্রসারণের সুবিধা লিখতে বলছে, এটা আমরা পেজ নাম্বার 150-এ 150-এ পেয়ে যাব। দুয়ারি গাঙ্গুলি মাইতি অর্থাৎ ছায়া প্রকাশনী টেক্সট বই 150-এ আমরা পেয়ে যাব। তারপরে দেখো এইটার ইলেকট্রন বিন্যাস, এই দুটো মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাতে বলছে, দেখে নাও। এর দেখো আমরা পারমাণবিক সংখ্যা আমরা 8 বলবো, তাহলে পারমাণবিক সংখ্যা এটা 8 বলবো। তাহলে এটা 8টা ভাঙবে কত? 8টা হলো ইলেকট্রন বিন্যাস হলো 2, 6, অর্থাৎ 2, 6 কে কক্ষে 2টো, এল কক্ষে 6টা। তারপরে এর দেখো পারমাণবিক সংখ্যা কত? এটা হলো 18। 18 হলে এটা হলো আমরা বলবো 2, 8, 8, 2, 8, 8, অর্থাৎ এটা হলো কে কক্ষে, এটা এল কক্ষে, এটা কে এল এম, কে এল এম এই কক্ষে। দেখে নাও, তাহলে বোঝা গেল। তাহলে পারমাণবিক সংখ্যা থেকে তার ইলেকট্রন বিন্যাস করা হয়। আর এর মধ্যে নিষ্ক্রিয় মৌল, তাহলে এটা হলো নিষ্ক্রিয় মৌল, আর্গন হলো নিষ্ক্রিয় মৌল, আর্গন হলো নিষ্ক্রিয় মৌল। তারপর দেখো 9 গ্রাম জলে, 9 গ্রাম জলে মোট অণুর সংখ্যা কটা? হাইড্রোজেন অক্সিজেনের পরমাণুর সংখ্যা কটা? 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি। 1 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 18। এটা হলো 9 গ্রাম জলে অণুর সংখ্যা, আমরা কত বলবো? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 9 বাই 18টি আমরা বলবো। হয়ে গেল। এটা কাটাকুটি করলে আমরা 2 বলবো। এটা হলো 3.011 ইন্টু 10⁻23। তাহলে এটা হলো আমরা কি বলবো? মোট অণুর সংখ্যা। এবারে দেখো হাইড্রোজেন, তাহলে আমরা জল H2, তাহলে আমরা বলবো তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণু কটা আছে? হাইড্রোজেন 2টো আছে। তাহলে এতে এতে হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু 2টো আছে, তাহলে 2টো থাকার জন্য 2 দিয়ে গুণ হবে। 6.011 ইন্টু 10⁻23 ইন্টু 2 মানে 6.022 ইন্টু 10⁻23টি। এটা হয়ে গেল। এবারে দেখা যাচ্ছে এতে এতে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন কটা আছে? অক্সিজেন একটা আছে, তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে ওটাই হবে। তাহলে 3.011 ইন্টু 10⁻23টি। তাহলে হাইড্রোজেন পরমাণু আছে এইটা, অক্সিজেন পরমাণু আছে এইটা। তারপরে দেখে নাও কেলাসন কাকে বলে? এই উত্তরটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 93-তে। 93-তে আমরা পেয়ে যাব। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 101।
পেজ নাম্বার 101-এ তোমরা পেয়ে যাবে, এটা পেজ নাম্বার 102, এটা পেজ নাম্বার 101, এটা পেয়ে যাবে। অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টি কাকে বলে আমরা পেয়ে যাব। তারপরে দেখো কোনটা শ্রুতিগোচর, কোনটা শব্দেত্তর, কোনটা শব্দোত্তর দেখে নাও। একটা কথা মনে রাখতে হবে, দেখে নাও, এটা দেখে নাও। আটেরটা আমরা বলবো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এটা আমরা বলবো। তাহলে 20 হার্টজের নিচে যেটা থাকবে সেটা আমরা কি বলবো, শব্দেত্তর বলবো। তাহলে 12 হলো শব্দেত্তর, 12টা হলো 12, আর 7.5 শব্দেত্তর। তাহলে শব্দেত্তর কোনটা হবে, শব্দেত্তর এটা হবে 12 হার্টজ বলবো, আর বলবো 7.5 হার্টজ, এটা শব্দেত্তর। এবারে 20 থেকে 20 হার্টজ, 20 থেকে 20,000 হার্টজ, সেটা আমরা কি বলবো, এটা হলো তাহলে এটা আমরা যেমন শ্রুতিগোচরে আমরা কত বলবো, 1500 বলবো। তাহলে এইটা আমরা শ্রুতিগোচরে কত বলবো, 1500 হার্টজ বলবো। শ্রুতিগোচরে আমরা বলবো 1500। আর বাকি ধর এইটা আছে 45,000 যে আছে, শ্রুতিগোচরে 1500, আর বলবো 75 হার্টজ বলবো। আর তারপরে এই যে দুটো পড়ে আছে শব্দোত্তর আমরা বলবো, সেটা বলবো 45,000, আর বলবো 25 কিলোহার্টজ। তাহলে কি দেখা হলো, দেখে নাও। শব্দেত্তর তাহলে 12 হার্টজ এবং 7.5 হার্টজ। শ্রুতিগোচর এটা আমরা বলবো, এটা হলো শ্রুতিগোচর আমরা বলবো 1500 হার্টজ, তারপরে 75 হার্টজ। আর শব্দেত্তর সেটা হলো 45,000 হার্টজ এবং 25 কিলোহার্টজ, এগুলো হলো শব্দোত্তর। তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ।